চলুন আমরা আজকে জাকাতের পুরো হিসাবটি খুব সহজেই দেখে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা বলছিলাম যে শুধু কোনো ব্যক্তির কাছে যদি শুধুই স্বর্ণ থাকে তাহলে সে ব্যক্তির জন্য শর্ত হলো 7.5 ভরি স্বর্ণ হতে হবে। এর কমে স্বর্ণ থাকলে জাকাত ফরজ হবে না। কোনো ব্যক্তির কাছে যদি শুধুই রূপা থাকে তাহলে সেই ব্যক্তির জন্য 52.5 তোলা রূপা যদি থাকে তাহলে তার জাকাত ওয়াজিব হবে। এর কমে যদি রূপা থাকে তাহলে জাকাত ফরজ হবে না। এখন কোনো ব্যক্তির কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু অর্থ আছে, অন্যান্য কিছু সম্পদ আছে, সেই ব্যক্তির ওপরে জাকাত কিভাবে ফরজ হবে, সে সাহেবে নেশাব হওয়ার জন্য কিভাবে তার সম্পদকে হিসাব করবে। চলুন আমরা আজকে সেই হিসাবটি দেখে নেওয়ার চেষ্টা করব। জাকাতযোগ্য যত সম্পদ আছে সব সম্পদগুলোকে আমরা আগে যোগ করব। এরপরে আমাদের কোনো ধরনের যদি ঋণ থাকে, কোনো ধরনের পাওনা থাকে, সেই পাওনাগুলো আমরা হিসাব করব। এরপরে আমরা আমাদের মূল জাকাতযোগ্য সম্পদ থেকে সেই ঋণগুলোকে মাইনাস করব। এরপরে যে সম্পদটি অবশিষ্ট থাকবে সেটিকে 2.5% অর্থাৎ শতকরা 2.5% জাকাত প্রদান করব। এটি হচ্ছে জাকাতের সহজ এবং এক কথায় সহজ উত্তর। চলুন আমরা আজকে একটু দেখার চেষ্টা করি যে জাকাত কিভাবে আমরা হিসাব করব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি, একটু যদি বড় করি তাহলে স্পষ্ট বুঝতে পারবেন। আমরা প্রথমে হিসাব করব আমাদের জাকাতযোগ্য যতগুলো সম্পদ আছে এই সম্পদগুলোকে আমরা হিসাব করব ইনশাআল্লাহ। এই হিসাব করার জন্য আমরা দেখতে পাচ্ছি সর্বপ্রথম লেখা আছে স্বর্ণ। সর্বপ্রথম কি? স্বর্ণ। এই স্বর্ণ আমাদের কতটুকু আছে? ফর এক্সাম্পল আপনার কাছে পুরাতন 1 ভরি স্বর্ণ আছে, যে 1 ভরি স্বর্ণের মূল্য আজকের বাজার মূল্য হচ্ছে 1,50,000 টাকা। আজকের বাজার মূল্য হচ্ছে 1,50,000 টাকা। 1,50,000 টাকা। আচ্ছা, এরপরে আপনার কাছে অল্প একটু রূপা আছে, কয়েক ভরি রূপার আপনি মালিক। যেই রূপার বাজার মূল্য ধরেন যে 50,000 টাকা। 50,000 টাকা। এরপরে আপনার কাছে নগদ কিছু অর্থ আছে, আপনার হাতেই কিছু টাকা আছে, 10,000 টাকা বা হ্যাঁ 10,000 টাকা আপনার কাছে আছে। 10,000 টাকা আছে। এরপরে কারো কাছে আপনি গচ্ছিত টাকা রেখেছেন, কারো কাছে আপনি আমানত রেখেছেন কিছু টাকা, সেটাও ধরে নিলাম 10,000 টাকা। 10,000 টাকা আপনি কারো কাছে আমানত রেখেছেন। আচ্ছা, এরপরে আপনি কারো কাছে ঋণ দিয়েছেন, মানে কেউ আপনার কাছে ঋণ নিয়েছে, আপনি কারো কাছে পাবেন এবং সেটা সুনিশ্চিত। এমন না যে ঋণ আপনি পাবার আশায় ছেড়ে দিয়েছেন, সেই ঋণগুলো বাদ যাবে, সেই ঋণগুলো হিসাবের মধ্যে আসবে না। যে ঋণ আপনি দিয়েছেন এবং আপনি পাবেন সুনিশ্চিত, সেই ঋণ আপনাকে ধরতে হবে। সেটিও ধরলাম ফর এক্সাম্পল 10,000 টাকা। আচ্ছা, এরপরে সিকিউরিটি মানি। আমি বলছিলাম যে আপনি একটি দোকান ভাড়া নিয়েছেন, তো সেই দোকান ভাড়া নেওয়ার জন্য দোকানদারকে, দোকানের যিনি মালিক, জায়গার মালিক বা দোকানের মালিক, তাকে আপনি সিকিউরিটি মানি দিয়েছেন 10,000 টাকা। হুম। আচ্ছা, এভাবে। আচ্ছা, এরপরে বৈদেশিক মুদ্রা আপনার কাছে আছে, মানে আপনি সৌদি আরব গিয়েছিলেন অথবা আপনি কোথাও ঘুরতে গিয়েছিলেন অন্য কোনো দেশে, সেই দেশে কিছু টাকা আপনার কাছে ছিল, অথবা কোনো ব্যক্তি আপনার আত্মীয় বা ফ্রেন্ডস ঘুরতে গিয়েছিলেন, এসে আপনাকে বৈদেশিক কিছু মুদ্রা হাতিয়ে দিয়েছেন। সে বৈদেশিক মুদ্রার বর্তমান বাজার মূল্য কত, বর্তমান বাংলাদেশি টাকায় কত টাকা, সেটা হিসাব করতে হবে। ধরে নিলাম যে সৌদি আরব আপনি হজের জন্য গিয়েছিলেন, এসেছেন, কিছু রিয়াল আপনার কাছে থেকে গেছে, সেই রিয়ালটির বাংলাদেশি বর্তমান মূল্য হচ্ছে 10,000 টাকা। 10,000 টাকা। আচ্ছা, ব্যাংকে জমাকৃত টাকা, মানে আপনি ব্যাংকে যে টাকাগুলো জমা রেখেছেন, যে কোনো খাত থেকে আপনি জমা রেখেছেন আপনার টাকা, সেটি আপনি বড় অঙ্কের একটি টাকা আপনি সেখানে জমা রেখেছেন। এটি ধরে নিলাম যে 1,00,000 টাকা আপনার ব্যাংকে জমা আছে। আচ্ছা, এরপরে অন্যান্য জমানো টাকা, আপনি হজের জন্য বা উমরার জন্য বা আপনার মেয়ের বিবাহের জন্য অথবা যে কোনো নিয়তে আপনি যে টাকা ব্যাংকে রেখেছেন, মানে জমা রেখেছেন আপনার কাছে, অথবা ব্যাংকের মধ্যে, ঘরের ব্যাংকে যে আমরা জমা রাখি, সেই টাকাগুলো ধরে নিলাম সেটিও হচ্ছে 10,000 টাকা। 10,000। আচ্ছা, এরপর হচ্ছে স্যালারি অ্যাকাউন্ট। আপনার যে অ্যাকাউন্টে স্যালারি ঢুকে, সরকারি কোনো চাকরিতে হোক অথবা কোম্পানির কোনো চাকরিতে, যে অ্যাকাউন্টে আপনার স্যালারি ঢুকে, সেই স্যালারি অ্যাকাউন্টে কত টাকা আছে। ধরে নিলাম যে আপনার আজকে সেই স্যালারি অ্যাকাউন্টে 10,000 টাকা আছে। এরপরে ব্যাংক গ্যারান্টি মানি। ব্যাংক গ্যারান্টি মানি, সেখানে ধরে নিলাম যে আপনার 10,000 টাকা আছে। আচ্ছা, এরপরে বিমায় জমাকৃত টাকা, বিভিন্ন সমিতি বা বিমাতে আমরা যেই টাকা জমা রাখি, সেই বিমাতে আপনার বর্তমানে আজকের দিনে, আপনি আজকের বিমার হিসাব টেনে দেখবেন বা সেখানে খোঁজ নিয়ে দেখবেন যে আপনার আজকের দিনে মোট বিমায় জমা কত টাকা আছে। ধরে নিলাম সেটা হচ্ছে 10,000 টাকা। আচ্ছা, এরপরে বন্ড, ট্রেজারি বিল বা সঞ্চয়পত্র,
সঞ্চয়পত্র সেটা যদি আপনার কাছে থাকে আপনি সেই টাকাটা হিসাব করবেন। প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ যেই আপনি চাকরি করেন, সরকারি চাকরি হোক অথবা কোম্পানির কোনো চাকরি হোক, সেই চাকরিতে আপনার যে টাকাটা কেটে রাখে তারা, এই প্রভিডেন্ট ফান্ডের টাকাটা তখন যুক্ত হবে যদি সেই টাকা উত্তোলনের আপনার কোনো সুযোগ থাকে অথবা সামনে ১ বছরের মধ্যে আপনার এই প্রভিডেন্ট ফান্ডের মেয়াদ উত্তীর্ণ হবে, আপনার চাকরির মেয়াদ উত্তীর্ণ হবে, আপনি সেই টাকাগুলো একসাথে এই ১ বছরের মধ্যে পাবেন, এমনটা যদি হয় তাহলে আপনি সেই টাকাটিকে তার মধ্যে যুক্ত করবেন। এখানে বিষয়টা হলো যে আপনি সেই টাকা যদি উত্তোলনের সুযোগ থাকে অথবা আপনি সামনে ১ বছরের মধ্যে সেই টাকাটি উত্তোলন করবেন বা উত্তোলনের সুযোগ আসবে, এমনটা যদি হয় তাহলে সেই টাকাটা আমরা যুক্ত করব। ধরে নিলাম যে আপনার প্রভিডেন্ট ফান্ডে ১ লক্ষ টাকা বর্তমানে জমা আছে, যে টাকাটি আপনি উঠাতে পারবেন। আচ্ছা, এরপরে কোম্পানি শেয়ার। আপনি যে কোনো বড় ধরনের কোম্পানির আপনি শেয়ার ক্রয় করেছেন, আপনি ৫ লক্ষ টাকার শেয়ার সেখানে ক্রয় করা আছে। সেই কোম্পানির শেয়ারের মানে কোন ধরনের কোম্পানি, এই কোম্পানির শেয়ারের যতটুকুর আপনি মালিক, এই ততটুকুর এখানে যুক্ত করতে হবে, যোগ করতে হবে। অর্থাৎ আপনি পণ্য কেন্দ্রিক কোনো কোম্পানির যদি মালিক হন তাহলে ওই কোম্পানির আপনার কাছে হিসাব অবশ্যই থাকবে। আপনি ১০০% থেকে ১% যদি মালিক হন তাহলে বর্তমানে কোম্পানির যত পণ্য আছে তার ১% পণ্যের কিন্তু আপনি মালিক। সেই ১% পণ্যের যা মূল্য হয় সেই মূল্যটি আপনি এখানে উল্লেখ করবেন। ধরে নিলাম যে একটি কোম্পানি আপনি শেয়ার নিয়েছেন 1% শেয়ার, সেই 1% শেয়ারের বর্তমান বাজার মূল্য হচ্ছে বা পণ্যর বর্তমান বাজার মূল্য হচ্ছে ১০,০০০ টাকা, কম করেই ধরলাম। এরপরে সমিতিতে আপনি সঞ্চিত রেখেছেন, বর্তমানে সমিতিতে ওই যে যেটা আমরা আগে বলছিলাম যে আচ্ছা সমিতিতে সঞ্চিত টাকা, সেই সঞ্চিত সমিতিতে আপনি সঞ্চয় করে রেখেছেন কিছু টাকা, কয়েকজন ফ্রেন্ড সার্কেল মিলে আপনি একটা সমিতি করেছেন অথবা একটি প্রতিষ্ঠিত সমিতিতে আপনি কিছু টাকা সঞ্চয় করে রেখেছেন। এই সঞ্চয়কৃত আপনার মোট কত টাকা আছে আজকের দিনে? ধরে নিলাম যে আপনার একটি সমিতিতে ১০,০০০ টাকা সঞ্চয় করেছিলেন, সেই ১০,০০০ টাকা সঞ্চয়কৃত টাকা আছে। আচ্ছা, এরপরে ব্যবসায়ী বিনিয়োগকৃত অর্থ, অর্থাৎ আপনার বন্ধু একজন ব্যবসা করে, তার ব্যবসায় আপনি ১ লক্ষ টাকার পণ্য বিনিয়োগ করেছেন বা তার যে ব্যবসা রানিং ব্যবসা, সেই ব্যবসাতে আপনি ১ লক্ষ টাকার বিনিয়োগ করেছেন যা দিয়ে সে পণ্য করে ব্যবসা করছে, তাহলে ওই ১ লক্ষ টাকা আপনাকে এখানে ধরতে হবে। আমরা ধরলাম যে ১০,০০০ টাকা আপনি ব্যবসায় বিনিয়োগ করেছেন। আচ্ছা, এরপরে হচ্ছে বিক্রিত পণ্যের বকেয়া মূল্য। আপনি দোকানদার, আপনি কিছু মাল বিক্রি করেছেন, হ্যাঁ, সেই বিক্রিত পণ্যের টাকা এখনো পরিশোধ করা হয়নি, যিনি বাকি নিয়েছেন তিনি পরিশোধ করবেন। এই যে বকেয়া, বিক্রিত মালের বকেয়া পণ্যের বকেয়া মূল্য, সেই বকেয়া মূল্য নির্ধারণ করে হিসাব করে আপনাকে এখানে উল্লেখ করতে হবে। পণ্যের বকেয়া মূল্যগুলো পরিশোধ করবেন সুনিশ্চিতভাবে যে এগুলো, হ্যাঁ, এগুলো বকেয়া অবশ্যই পরিশোধ করবে, সেই বকেয়াগুলো আপনি উল্লেখ করবেন। ধরে নিলাম যে আপনি দোকানদার, আপনার বিক্রিত পণ্যের বকেয়া মূল্য আছে হচ্ছে ১০,০০০ টাকা, যেটা অবশ্যই পরিশোধ করবে। আর যেই পণ্যের মূল্য বকেয়া আছে এবং এটা কোনোভাবেই পরিশোধ করবেই না, আপনি জানেন সুনিশ্চিত, কোনোভাবেই পরিশোধ করা সম্ভব নয়, সে হারিয়ে গেছে বা সে ব্যক্তি আপনার থেকে সম্পর্ক একেবারেই আলাদা করে ফেলেছে বা তার সাথে আপনার কোনো যোগাযোগ পর্যন্ত নেই, সে কোনোভাবেই দেওয়া সম্ভব নয়, এমন যদি হয় তাহলে সেগুলো কিন্তু তার মধ্যে যুক্ত হবে না। এখানে যুক্ত হবে সেগুলোই, সেই ঋণগুলোই যুক্ত হবে যেই ঋণগুলো আপনি পাবার আশঙ্কা আছে বা পাবেন, আপনি অবশ্যই পাবেন, সেই ঋণগুলো এখানে যুক্ত হবে। এরপরে ব্যবসার উদ্দেশ্যে ক্রয়কৃত জমি বা ফ্ল্যাট, আপনি শুধুমাত্র জমি বা ফ্ল্যাটের ওপরে কিন্তু যাকাত আসে না। আপনার যদি একটি বাড়ি থাকে, সেই বাড়ির ওপর কিন্তু যাকাত আসবে না। যে বাড়িটা আপনি ব্যবহারের জন্য বা ভাড়া দেওয়ার জন্য ক্রয় করেছেন, সেই বাড়ির ওপর কিন্তু যাকাত আসবে না। একটি আপনি জায়গা ক্রয় করেছেন যেটি আপনি আপনার সম্পত্তি হিসেবে আপনার ক্রয় করেছেন, তাহলে সেই জায়গার ওপর কিন্তু যাকাত আসবে না। যদি সেই জায়গাটি আপনি ব্যবসার উদ্দেশ্যে কিনেন, অর্থাৎ আপনি ক্রয় করেছেনই এই নিয়তে যে অর্থাৎ যারা জমি ফ্ল্যাটের ব্যবসা করে, এইরকম ব্যক্তিগুলোর এই জমি এবং ফ্ল্যাটগুলো ব্যবসায়ী পণ্যের হিসাবে ধরা হবে এবং তার বর্তমান বাজার মূল্য যত, সেটা এখানে ধর্তব্য হবে। তো আমরা ধরে নিলাম যে একটা ফ্ল্যাট কিনেছেন ব্যবসার উদ্দেশ্যে, যে ফ্ল্যাট কমপ্লিট হয়ে গেলে আপনি এই ফ্ল্যাটটাকে অন্যের কাছে আবার সেল করবেন বা এই ফ্ল্যাটটাকে আপনি হ্যান্ড ওভার করবেন আরেকজনের কাছে, সেখানে আরও ১ লক্ষ টাকা মুনাফায় আপনি হ্যান্ড ওভার করবেন। অর্থাৎ আপনি একেবারে ব্যবসার নিয়তেই এই ফ্ল্যাটটা আপনি ক্রয় করেছেন। ধরে নিলাম যে ১ লক্ষ টাকা দিয়ে আপনি একটা ফ্ল্যাট কিনেছেন, যেই ফ্ল্যাটটা আপনি ব্যবসার উদ্দেশ্যে কিনেছেন, বা ছোট একটা জায়গা কিনেছেন, যে জায়গাটি আপনি আবার বিক্রি করবেন, ব্যবসার উদ্দেশ্যে আপনি ক্রয় করেছেন। আচ্ছা, এরপরে ব্যবসার জন্য ক্রয়কৃত গাড়ি, আপনার যে মোটরসাইকেল আছে ব্যবহারের গাড়ি, আপনার যে ফোন আছে ব্যবহারের ফোন, ইত্যাদি ইত্যাদি জিনিসের উপরে কিন্তু যাকাত আসবে না। কিন্তু যদি আপনি ব্যবসার উদ্দেশ্যেই, অর্থাৎ আপনি গাড়ির ব্যবসা করেন, তাহলে আপনার শোরুমে যতগুলো গাড়ি আছে সবগুলোর বাজার মূল্য ধরতে হবে। অথবা আপনি পুরাতন গাড়ির ব্যবসা করেন, তাহলে আপনার এই পুরাতন গাড়ি যতগুলো স্টকে আছে বর্তমানে এবং এর যে বাজার মূল্য, সেগুলো আপনাকে হিসাব করে ধরতে হবে। ধরে নিলাম যে ব্যবসার জন্য ক্রয়কৃত গাড়ির বর্তমান বাজার মূল্য হচ্ছে, আপনার কাছে একটাই গাড়ি আছে, সেই একটা গাড়ির বাজার মূল্য হচ্ছে কি ১ লক্ষ টাকা। আচ্ছা, এরপরে ব্যবসার বিক্রয়যোগ্য পণ্য, এটি আমরা আলহামদুলিল্লাহ ওর মধ্যে ধরেই ফেলেছি। ব্যবসার বিক্রয়যোগ্য যে সমস্ত পণ্য আছে,
এগুলো ধর্তব্য হবে। আচ্ছা, ব্যবসায়িক পণ্য তৈরির কাঁচামাল, আপনি কারখানার ব্যবসা করেন বা কাঠের ফার্নিচার আপনার আছে, তাহলে অনেকগুলো কাঠ আপনার ফার্নিচারের মধ্যে কিন্তু রাখা আছে, যেই কাঠগুলো আপনি কি করবেন, খাট তৈরি করবেন বা বিভিন্ন ফার্নিচার তৈরি করে বিক্রি করবেন, তাহলে এই কাঠগুলো হচ্ছে কাঁচামাল। ঠিক একইভাবে ফ্যাশনের যারা ব্যবসা করেন, জামা কাপড়ের সুতা বা গার্মেন্টসের যারা ব্যবসায়ী, তাদের যে সুতা আছে, এরপরে বিভিন্ন পণ্য যতগুলো আছে যেগুলো দিয়ে তিনি পণ্য তৈরি করবেন, এরকম যত কাঁচামাল আছে এসবগুলোর আজকের যে বাজার মূল্য, সে বাজার মূল্য হিসাব করতে নিলাম 1,00,000 টাকা আছে। আপনারা বুঝতে পারছেন কিনা, কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন। আচ্ছা, এরপরে আমরা দেখি আর কি কি আছে। আচ্ছা, এরপরে আপনার বাড়িতে যদি গরু থাকে, ছাগল থাকে, অথবা অন্য কোনো প্রাণী আছে, যে প্রাণী আপনি পোষেন, তাহলে এটার কিন্তু যাকাত দিতে হবে না। কিন্তু আপনি গরু ছাগলের ব্যবসা করেন, অনেকে আছেন যে গরুর ব্যবসা করে, কসাই যারা আছে গরুর ব্যবসা করে, হ্যাঁ, আগের রাত্রে গরু কিনে আনছে, পরের দিন জবাই করে সেটাকে কি করবেন, মানে গোশত বিক্রি করে ব্যবসা করবেন, অথবা আগের দিন কিনে আনছেন, পরের দিন হাটে আবার বিক্রি করবেন। এটা হচ্ছে গরুর আপনি ব্যবসায় করেন। সেক্ষেত্রে আপনার আজকে স্টকে যে কয়টা গরু আছে, এই কয়টা গরুর বর্তমান বাজার মূল্য যেটা, সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। ধরে নিলাম যে সেটাও 1,00,000 টাকার আপনার গরু আছে বা ছাগল আছে, টোটাল যে যতগুলো টাকা আসছে সবগুলোকে যোগ করতে হবে। এখানে কিন্তু যোগ দেওয়া আছে, সবগুলো যোগ করতে হবে। যোগ করার পরে এখানে মোট যত টাকা আসে, এখানে টোটাল 7,50,000 টাকার হিসাব আসছে। 7,50,000 50,000 টাকা টোটাল। এখন এই যে 7,50,000 টাকা হলো আপনার টোটাল, এই যে জাকাতযোগ্য সম্পদ, এই সম্পদগুলো কিন্তু আপনাকে সামনে আগে রাখতে হবে। এরপর এগুলো যদি আপনার থাকে, তাহলে সেটার বাজার মূল্য নির্ধারণ করে আপনাকে যোগের মধ্যে রাখতে হবে। এরপরে যদি না থাকে, তাহলে এটা ফাঁকা থাকবে, মানে আপনার এটা নাই, এটা হিসাবের মধ্যে আসবে না। এভাবে যতগুলো আপনার জাকাতযোগ্য সম্পদ আছে সবগুলো আগে সামনে রেখে যোগফল করতে হবে। যোগফল করার পরে এবার আপনাকে হিসাব শুরু করতে হবে যে আপনার কোনো ঋণ আছে কিনা। এবার সাংসারিক প্রয়োজনে গৃহীত ঋণ আপনার যদি থাকে, মানে আপনি আপনার সংসারের জন্য বা ব্যক্তিগত কারণে বা যে কোনো কারণে হোক, আপনি নিজস্ব কোনো প্রয়োজনে আপনি ঋণ করেছিলেন, সেটা আপনি ঋণ করেছিলেন 10,000 টাকা, 10,000 টাকা আপনি ঋণ করেছেন। ব্যক্তিগত পর্যায়ের সকল ঋণ, আপনার ব্যক্তিগত পর্যায়ে আরও যদি কোনো ঋণ থাকে, আমরা একটা ধরে ফেললাম। আচ্ছা, এরপরে এমন ব্যবসায়ী ঋণ যার উপর নিজের ও সংসার নির্ভরশীল, অর্থাৎ আপনি ব্যবসা শুরু করেছেন মাত্র, শুরু করেছেন, এই অবস্থায় আপনি একটি দোকান দিচ্ছেন, দোকান দেওয়ার জন্য আপনি ব্যাংক থেকে 10 লক্ষ টাকা ঋণ নিয়েছেন, তাহলে এই ঋণটা কিন্তু মাইনাস হবে। কিন্তু আপনার আগে থেকে একটা দোকান আছে, যে দোকান থেকে আপনার সংসার চলে, অথবা আপনার একটি প্রফেশন আছে যেখান থেকে আপনার অলরেডি সংসার চলে, কিন্তু আপনি আপনার পজিশন আরও বাড়াতে চাচ্ছেন। আপনার দোকান সংসার চলার মতো সুন্দর একটি দোকান আগে থেকে আছে, কিন্তু আপনি তার সাথে আরও একটি দোকান যুক্ত করতে চাচ্ছেন। তাহলে এই যে আরেকটি দোকান আপনি যুক্ত করলেন, এই দোকান যুক্ত করার জন্য আপনি ব্যবসায়ী যত ঋণ নেবেন, এই ঋণগুলো কিন্তু মাইনাস হবে না। আপনার প্রথম ব্যবসা স্টার্টিংয়ের জন্য যে ব্যবসা দিয়ে আপনার ফ্যামিলি চলে, সংসার চলে, এইরকম ব্যবসার যত ঋণ আছে, এই ঋণগুলো মাইনাস হবে। তাহলে আমরা ধরলাম যে এরকম ব্যবসায়ীর বর্তমানে ঋণ আছে আপনার 1,00,000 টাকা, 1,00,000 টাকা আপনার ঋণ আছে। এরপরে বকেয়া বাড়ি ভাড়া, বিভিন্ন বিল, ট্যাক্স, আপনার সরকারের কাছে কিছু ট্যাক্স বাকি আছে, যে ট্যাক্সটা আপনাকে দ্রুত দিতে হবে, অলরেডি আপনার কাছে নোটিশ এসে গেছে। অথবা বিভিন্ন বিল, কারেন্ট বিল, পানির বিল, বা বিভিন্ন ধরনের যে বিল থাকে, আপনার ওয়াইফাই বিল, যত ধরনের বিল আছে, এই সব বিল যেগুলো বকেয়া আছে, বর্তমান মাস সহ, এ মাস সহ যে বিলগুলো বাকি আছে, এই বিলগুলো আপনি এখানে যুক্ত করবেন। ধরে নিলাম যে আপনার সব বিল যোগ করে মোটামুটি 10,000 টাকা এখানে কি আছে, বর্তমানে বাকি আছে, বকেয়া আছে। আচ্ছা, বকেয়া কর্মচারীর বেতন ভাতা, আপনি আপনার আন্ডারে 10 জন কর্মচারী আপনার আন্ডারে চাকরি করে আপনার প্রতিষ্ঠানে, তাহলে তাদের বর্তমান মাসের যেই বেতন অথবা অতীতের কোনো বেতন যদি বাকি থাকে, সেই বেতনগুলো, বকেয়া বেতনগুলো এখানে ধরতে হবে। ধরলাম যে এই 10 জনের কাছে আপনার 10,000 টাকা বাকি আছে। এরপরে ডেভেলপমেন্টের যে অংশ জাকাতযোগ্য সম্পদ ক্রয়ের পিছনে ব্যয় হয়েছে, আপনার একটা ব্যবসার উদ্দেশ্যে আপনি একটি ফ্ল্যাট তৈরি করছেন, তো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার ব্যবসায়ী পণ্য। এই ব্যবসায়ী পণ্য তৈরি করতে গিয়ে আপনার যদি কোনো ধরনের ঋণ হয়, আপনি 10 লক্ষ টাকার একটি ফ্ল্যাট তৈরি করছেন, সেই ফ্ল্যাট তৈরি করতে গিয়ে আপনার 5 লক্ষ টাকা ঋণ হয়েছে, তাহলে সেই ঋণটি আপনাকে এখান থেকে মাইনাস করতে হবে। আমরা কিন্তু এরকম ফ্ল্যাট এবং জমি জায়গা যেগুলো আপনার ব্যবসার উদ্দেশ্যে ক্রয় বা ব্যবসার উদ্দেশ্যে আপনার কাছে আছে, সেটা কিন্তু যোগের মধ্যে আমরা যোগ করেছিলাম। সুতরাং এইটি ক্রয় করতে গিয়ে বা তৈরি করতে গিয়ে যদি আপনার কোনো কি হয়, ঋণ হয়, সেই ঋণটা কিন্তু আপনাকে এখানে মাইনাস করতে হবে। এরকম যদি কোনো ঋণ থাকে, তাহলে আপনি সেটিকে অবশ্যই মাইনাস করবেন। এরপরে কিস্তিতে প্রদেয় মেয়াদি ঋণের যতটুকু 1 বছরে পরিশোধ করতে হবে, মানে আপনি 1,00,000 টাকা ঋণ নিয়েছেন, 2 বছর মেয়াদি, তার মানে 1,00,000 টাকা 2 বছর মেয়াদি যদি আপনি ঋণ নিয়ে থাকেন, বা 1,20,000 টাকা আপনি 2 বছর মেয়াদি ঋণ নিয়েছেন, তাহলে আপনাকে এই বছরে, এই জাকাত বর্ষে আপনাকে ঋণ প্রদান করতে হবে, পরিশোধ করতে হবে কত টাকা, 60,000 টাকা। তাহলে সামনে 1 বছরে আপনি যে 60,000 টাকা পরিশোধ করবেন, সেই 60,000 টাকা আপনাকে কি করতে হবে, এখানে উল্লেখ করতে হবে। ধরলাম যে সামনে 1 বছরে আপনাকে 50,000 টাকা মানে পরিশোধ করতে হবে কিস্তিতে, প্রতি মাসে আপনাকে কিস্তি দিয়ে দিয়ে এই 12 মাসে যেই কিস্তি প্রদান করতে হবে, সেই কিস্তিটুকু আপনি এখানে যোগ করবেন।
এরপরে এটা যোগ করতে হবে। আচ্ছা, এরপর স্ত্রীর মোহর। কোনো ব্যক্তির যদি স্ত্রীর মোহর বাকি থাকে এবং সেই মোহর আপনি সামনে 1 বছরের মধ্যে, সামনে রমজান আসার আগেই পরিশোধ করবেন সুনিশ্চিতভাবে, তাহলে সেই মোহর কিন্তু এখানে যোগ করতে হবে। আর যদি এমন হয় যে আপনি সামনে রমজানের মধ্যে মোহর দিবেন কি দিবেন না কোনো ঠিক নেই, বা দিবেন না এটি আপনি জানেন, কিন্তু তারপর আপনি এখানে যোগ করতেছেন, এটা কিন্তু যোগ করা যাবে না, এটা কিন্তু মাইনাস করা যাবে না। বরং আপনি যদি সামনে 1 বছরের মধ্যে আপনার স্ত্রীর এই মোহর পরিশোধ করবেন নিশ্চিত হয়, তাহলে আপনি কি করবেন, এখানে মাইনাস করতে পারবেন। ধরে নিলাম যে আপনার স্ত্রীর কাছে আপনার 10,000 টাকার মোহর বাকি আছে, যেই 10,000 টাকা আপনি সামনে রমজানের মধ্যে পরিশোধ করবেন, তাহলে আমরা এখানেও ধরলাম 10,000 টাকা। আচ্ছা, এরপরে মোট এখানে কত টাকা হলো, 10 10 20 30 40 90, 1,90,000 টাকা। এখানে মোট আসলো 1,90,000 টাকা। তাহলে এই 1,90,000 টাকাকে আমরা কি করব, এই 1,90,000 টাকাকে আমরা, এই যে মোট যে টাকা ছিল, মোট জাকাতযোগ্য সম্পদ ছিল হচ্ছে আপনার 7 লক্ষ কত টাকা, 7,50,000 টাকা। তাহলে এখানে আমরা লিখব 7,50,000 টাকা। সেখান থেকে আমরা মাইনাস করব কত, মোট বিয়োগ হবে 1,90,000 টাকা, 1,90,000 টাকা। তার মানে আমাদের থাকলো কত, 5,40,000 টাকা না, 5,40,000 টাকা। এই 5,40,000 টাকাকে 2.5%, এই যে লেখা আছে অবশিষ্ট সম্পদের 2.5%, অর্থাৎ 40 ভাগের 1 ভাগ জাকাত প্রদান করতে হবে। এটাকে আমরা 2.5% করলে কত টাকা আসে, হ্যাঁ 5,60,000 হবে। আচ্ছা, তাহলে এখানে হবে হচ্ছে 5,06,000 কি 60,000 টাকা। তো 5,60,000 টাকাকে এখন এটাকে 2.5% দিতে হবে। 2.5% তাহলে কত আসে, যত টাকা আসে এই টাকাটাই হচ্ছে আপনার কি জাকাত প্রদান করতে হবে। আচ্ছা, 5,60,000 14,000 টাকা, অর্থাৎ আপনার টোটাল যোগ বিয়োগ করে যে টাকা থাকে সেই টাকাকে আপনি 2.5%, অর্থাৎ প্রতি লাখে হবে হচ্ছে আপনার 2,500 টাকা, 2,500 ভাবেই আমরা খুব সহজেই হিসাবগুলো আমরা বের করে নেওয়ার চেষ্টা করব। এখানে আমরা খেয়াল করব যতগুলো চার্ট আছে সব চার্টগুলো আগে সামনে রাখবেন, এরপরে সেটা যদি আপনার কাছে থাকে হিসাবের মধ্যে আনবেন, যদি না থাকে ফাঁকা রাখবেন। টোটাল যা হয় সেটাকে মোট জাকাতযোগ্য সম্পদের মধ্যে হিসাব করবেন, এরপরে বিয়োগ করা শুরু করবেন। আপনার কাছে কোন কোন ঋণ আছে বা কি আপনার কাছে পায়, এই সবগুলো এ ধরনের ঋণ পাওনা যদি থাকে সেটা হিসাব করবেন, এরপরে সেটাকে আপনি টোটাল করবেন, এরপরে মোট জাকাতযোগ্য সম্পদ আনবেন, মোট বিয়োগ কত সম্পদ হবে সেটা আপনি রাখবেন, সেটাকে আপনি মাইনাস করে মোট যেটা সম্পদ থাকে সেটা 2.5% আপনি কি করবেন, জাকাত প্রদান করবেন। এভাবেই আপনি জাকাতের সঠিক নিয়মে আপনি জাকাত প্রদান করতে পারবেন ইনশাআল্লাহ।